জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ। সো আমরা সিম্পলিসিটি পর্যন্ত যে আলোচনা করেছিলাম, সো গতকালকের পর থেকে এখন পর্যন্ত আপনাদের মধ্য থেকে কেউ এমন কে আছেন যে এই সিম্পলিসিটিটাকে ইউজ করতে পেরেছেন? অর্থাৎ আপনাদের চিন্তা, ভাবনা, কাজকর্ম এখানে কোথাও যেকোনো কিছুকে সহজভাবে চিন্তা করার চেষ্টা কি করছেন? জি ভাইয়া, চেষ্টা করছি। ওকে। সো চেষ্টা কন্টিনিউ রাখেন। প্রতিদিনই চেষ্টা করেন যেকোনো কিছুকেই করার ক্ষেত্রে খুব সহজভাবে চিন্তা করার জন্য, সহজভাবে কাজটা করার জন্য বিকজ সিম্পল ওয়েতে করাটা খুবই জরুরি। ২ টা রিজনে। প্রথমত হচ্ছে আমাদের সাথে যারা কাজ করছে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তাদের বুঝার সুবিধার্থে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের কাজের রেজাল্টটা যাতে দ্রুত আসে এবং সহজভাবে আমরা পেয়ে যাই। ওকে? সো আমরা পরবর্তী পয়েন্টে যদি যাই, আমাদের নেক্সট যে এজেন্ডা, আমাদের কনটেক্সটের যে বিষয়গুলো বলছিলাম যে যেকোনো কিছুর বৈশিষ্ট্য বা কনটেক্সট থাকে। সো লিডারশিপের ক্ষেত্রেও যে কনটেক্সট গুলো আছে, এই কনটেক্সট গুলোর মধ্যে নেক্সট হচ্ছে ডিরেকশনস। সো ডিরেকশনস জিনিসটা কি রকম, আমি একটা এক্সাম্পল দিলে আপনারা খুব সহজভাবে বুঝবেন। ধরেন আপনাদের মধ্য থেকে কেউ কক্সবাজার যাবেন চিন্তা করলেন। কক্সবাজার যাওয়ার সময় আহ, খুব ভালো দামি গাড়ি, হেভি হাই-ফাই কোয়ালিটির গাড়ি আপনি চিন্তা করলেন যে সোহাগ আছে, ভলভো আছে, এই ধরনের অনেক বড়, বড় নামি-দামি কোম্পানি আছে, শ্যামলী আছে, সো গ্রিন লাইন আছে। এখানে আপনি চিন্তা করছেন কি আমরা ফুল ফ্যামিলি সহ যাচ্ছি। আমরা গেলাম কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম। জিজ্ঞাসা করলাম যে গাড়ি কক্সবাজার যাবে কিনা এত তারিখে। তারা বলল যাবে। সো আমি আমার টাকা দিলাম, টিকিট নিয়ে নিলাম। তো এখন আপনারা এরকম কি কখনো হয় যে আপনারা গাড়িতে উঠছেন, উঠার পর ড্রাইভারকে রাস্তায় গিয়ে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনি ঠিক জায়গা মতো যাচ্ছেন তো, আপনি কক্সবাজারে যাচ্ছেন তো? এরকম কি কখনো আমরা করি, জিজ্ঞাসা করি? না ভাইয়া। জি। মানে আপনি কাউন্টারে গেলেন, গাড়ি কাউন্টারের সামনে আসলো, ওইখান থেকে লোক বলল যে এটা কক্সবাজারের গাড়ি, যারা রাত্র 10টার টিকিট কাটছেন তারা এই গাড়িতে উঠেন। তো আপনি সুন্দর মতো আপনার ব্যাগ ট্যাগ নিয়ে সবকিছু উঠলেন, উঠা ওইখানে বক্সে জিনিসপত্র রাখলেন, আপনার সিট নাম্বার দেখলেন, দেখে গাড়ির সিট নাম্বার অনুযায়ী গিয়ে আপনি সিটে বসলেন। বসার পর আরামসে রিল্যাক্স অবস্থায় থাকেন। কেন? কারণ আপনার ভিতরে একটা বিশ্বাস আছে যে যেই গাড়িতে আপনি উঠছেন এটা কক্সবাজারের গাড়ি, এবং আপনি ঘুমাই থাকেন আর যাই করেন না কেন, ভোরবেলা আপনাকে এই গাড়ি কক্সবাজার নিয়ে গিয়ে পৌঁছাবে। ঠিক কিনা? আমরা কি এটা বিশ্বাস করি কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। সো দেখেন এখানে গাড়ির ড্রাইভার যে আছে তাকে আপনি চিনেন না, জানেন না, বাট স্টিল তার উপর একটা ভরসা, আপনার বিশ্বাস কিন্তু আপনার একটা আছে যে আপনাকে সে সঠিক পথেই নিয়ে যাবে। এখন কোনো কারণে যদি আপনি ধরেন ভুল গাড়িতে উঠে যান, আপনাকে বলল পাশাপাশি ২ টাই গাড়ি ছিল হয়তো কাউন্টারে। আপনাকে বলল যে এটা কক্সবাজারের, আবার অন্য আরেক জায়গা থেকে ডাকতেছে এটা সিলেটের। কিন্তু আপনি খেয়াল করেন নাই যে কোনটা কক্সবাজার কোনটা সিলেটের। আপনি সুন্দর মতো আরেকটা গাড়িতে উঠে গেছেন। সকালবেলা ঘুম থেকে উইঠা দেখলেন যে আপনি সিলেট পৌঁছায় গেছেন। এখন এখানে দোষ কার হবে? আপনার না ড্রাইভারের? এখানে ভাই আমার দোষ। কারণ আমি যেহেতু খেয়াল করিনি, আমার উচিত ছিল জিজ্ঞাসা করে আরেকবার কনফার্ম হওয়া যে আসলে কোন বাসটা কোথায় যাবে। ওকে। সো ডিরেকশনস মানে দিক নির্দেশনা বা গাইডলাইন, এই যে শব্দটা আমরা ব্যবহার করি এটা খুব কমনলি আমরা ব্যবহার করি আমাদের প্রত্যেকের লাইফে। আমাদের প্যারেন্টসরা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, ইনস্ট্রাকশন দেয়, গাইডলাইন দেয়, আমাদের টিচাররা দেয়, আমাদের ফ্রেন্ডসরা দেয়, আমাদের কলিগরা দেয়, আমাদের সুপারভাইজাররা দেয়, সবাই দেয়। তো এই জায়গাটায় এসে ২ টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক, আমি কি সঠিক, যখন আমি নিজে লিডারশিপ রোলে থাকবো, তখন আমার কাছে ইম্পোর্টেন্ট হচ্ছে আমি ঠিক ওই ড্রাইভারের সিটে বসা। যে সঠিক রাস্তায় যদি আমি গাড়ি না চালাই, তাহলে ওই বাসের যত যাত্রী আছে সবাই ভুল ঠিকানায়, ভুল লোকেশনে পৌঁছায় যাবে। সো এখানে কিন্তু যাত্রী হিসাবে যখন তারা উঠছে কোনো একটা বাসে, এটা কিন্তু তারা নিশ্চিত হয়েই উঠছে যে এই গাড়িটা কক্সবাজারেই যাচ্ছে। সো সবাই এখানে ৩০-৩৫ জন যারাই ছিল সবাই কক্সবাজারের গাড়িতে উঠছে। কিন্তু দিনের শেষে ভোরবেলা যদি গিয়ে দেখে সবাই পৌঁছে গেছে সিলেটে, তাহলে এখানে ১ম যে বিষয় সেটা হচ্ছে গিয়ে গাড়ি যে চালাচ্ছে সে সঠিক রাস্তা চিনে না। ধরেন চিটাগাং এবং সিলেট যাওয়ার রাস্তা খুব কাছাকাছি। কাঁচপুর ব্রিজের আগ পর্যন্ত সবই একই রোড। কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর
একটা ডান দিকে চলে যায়, একটা বাম দিকে চলে যায়। কোনো কারণে সে ডান দিকে যাওয়ার পরিবর্তে যদি বাম দিকের রোডে ঢুকে যায়, তাহলে কিন্তু সে যতই দক্ষ গাড়ির চালক হোক না কেন বা যাই হোক না কেন, সে কিন্তু যেটা হবে যে সিলেটে গিয়ে পৌঁছাবে, কোনোভাবেই কক্সবাজার পৌঁছাবে না। সো আপনি হচ্ছেন সেই ড্রাইভার যিনি কিনা একটা দলকে পরিচালনা করছেন, একটা দলকে লিড দিচ্ছেন। আপনার ওপর ভরসা করে, আপনাকে বিশ্বাস করে মানুষজন ওই গাড়িতে উঠে গেছে। এখন তারা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনার দিক নির্দেশনার উপরে। সো আমরা অনেক সময় এরকম বলতে শুনিও অনেকেরই যে এই টিম ভালো না, টিম কাজ করে না, টিমের পোলাপান কাজ পারে না। এই যে কথাবার্তাগুলো আমরা অনেকের বলতে শুনি, এখানে প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে যে তাদেরকে পরিচালনা করছে তার নিজের মধ্যেই এই প্রবলেমগুলো বেশি। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে ধরেন একটা মানুষ, আমি যদি এক্সাম্পল দেই, একটা মানুষকে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে মাটি কাটতে হয় এবং তার শরীরে স্বাভাবিক আছে, সে সুস্থ আছে, সবকিছুই ঠিক আছে। এখন সবকিছু ঠিক থাকা সত্ত্বেও একটা লোক যদি ওই মাটি কাটতে না পারে, সেক্ষেত্রে দুইটা কারণ: এক, সে কাজটা করতে চায় না; দুই, সে কাজটা করতে জানে না। সো এখন কথা হচ্ছে, সে যদি কাজটা করতে না চায় তাহলে তো আপনার কাছে মাটি কাটা শিখতে আসতো না। সে চায় বলেই আপনার কাছে আসছে। এখন সে পারতেছে না, এই না পারাটা, ব্যর্থতাটা অ্যাকচুয়ালি তার না, এটা হচ্ছে গিয়ে তাকে যে শিখাচ্ছে তার। সো আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের অবস্থান থেকেই কোনো না কোনো জায়গায় মানুষকে লিড দিচ্ছি। সো আমাদের উপর নির্ভর করতেছে যে আমি টিমটাকে কিভাবে, কোথায় গাইডলাইন দেব, কোন দিকে নিয়ে যাব। এটা কি আমি সাকসেসের দিকে নিয়ে যাব নাকি তাদেরকে ফেইলের দিকে নিয়ে যাব? একজন টিম লিডার চাইলে, একজন সুপারভাইজার চাইলে বা একটা লিডার চাইলে তার দলকে সে নিমিষেই সাকসেসফুল বানাইতে পারে, স্টার বানাইতে পারে। ঠিক তেমনি ভাবে আবার সে ধ্বংসও করে দিতে পারে, পুরো টিম ধ্বংস হয়ে যেতে পারে শুধুমাত্র একজন লিডারের ভুল দিক নির্দেশনার কারণে। ফর এক্সাম্পল ধরেন আমি সেলস টিমের একটা এক্সাম্পল দিই। সেলস টিমের কোনো একজন সুপারভাইজার আছেন বা টিম লিডার আছেন যিনি টিমটাকে পরিচালনা করছেন। এখন আমরা ধরেন আমাকে সে বলতেছে যে ভাইয়া আমার টিম তো আমার কথা শুনে না, টিমকে সকালবেলা আমি বলি মিটিংয়ে আসতে, মিটিংয়ে আসে না, টিমকে আমি বলতেছি যে কাস্টমারের সাথে ভিজিট করো, সে যাচ্ছে না। এই যে প্রবলেমগুলোর কথা বলতেছে, এখন আসেন এই যে ইনস্ট্রাকশনস আমি দিলাম একটা মানুষকে, সেই মানুষটা আমাকে কতটুকু বিশ্বাস করে তার উপরে না সে হচ্ছে আমার ডিরেকশনস বা ইনস্ট্রাকশন ফলো করবে, রাইট? আপনাদের কি মনে হয় যদি সে আমাকে বিশ্বাস না করে আমার কথা মতো কাজ করবে? না ভাইয়া। না ভাইয়া। করবে না। সো আমার কথা মতো সে যে বিশ্বাস করে কাজটা করবে, এটা করার জন্য তাকে আমাকে কি করতে হবে? দিক নির্দেশনা দিতে হবে। সো প্রথমত চলেন আমরা একটা এক্সাম্পল দেই যে আমি আমার এক সেলসের টিমমেটকে বললাম যে ভাই তুমি প্রতিদিন ৩টা করে ভিজিট করবা। এটা হচ্ছে কি আমার ডিরেকশনস। কিন্তু এই যে ডিরেকশনসটা, এটাতে তার বেনিফিট কি, সে কিভাবে উপকৃত হবে, তার কাজ কিভাবে হবে, সেই জিনিসটাও কিন্তু আমাকে ক্লিয়ার করে দিতে হবে যে ভাই তোমার যদি ৩টা করে দিনে ভিজিট করো তাহলে তোমার অপরচুনিটির সংখ্যা বাড়বে। তুমি যদি দিনে একটা করে ভিজিট করো, মাসে দেখা যাবে তুমি ২০ জন কাস্টমারের সাথে দেখা করতে পারছো। সো এই ২০ জন কাস্টমারের সাথে কথা বলতে গিয়ে তুমি একজন হয়তোবা সাকসেসফুলি তোমার কাছ থেকে প্রোডাক্টটা পারচেজ করবে। তার পরিবর্তে তুমি যদি চিন্তা করো যে প্রতিদিন যদি ৩টা করে ভিজিট করতাম ২০ দিনে, তাহলে তুমি ৬০ জন কাস্টমারের সাথে তোমার কন্ট্যাক্ট হইতো। এই ৬০টা কাস্টমারের মধ্য থেকে তুমি যদি ২০ জন একজন করেও আসতো, তাহলে কিন্তু তোমার আনুপাতিক হারে হিসেব অনুযায়ী ৩ জন সাকসেসফুল কাস্টমার ক্রিয়েট হওয়ার কথা। সো তুমি তোমার অপরচুনিটিটাকে যদি এক্সপান্ড করতে চাও, বাড়াইতে চাও, তুমি যদি চাও যে তোমার সেলসটা বাড়ুক, তাহলে তোমাকে কি করতে হবে? অপরচুনিটি তৈরি করতে হবে। সো এই অপরচুনিটি তৈরি করার জন্য তোমাকে দিনে ৩টা ভিজিট করতে হবে। সো আমরা ইনস্ট্রাকশন বলতে যেটা বুঝি, অনেক সময় আমাদের একটা ভুল ধারণা থাকে যে আমি তো ওরে বলেই দিছি, তারপরেও ও কেন করলো না? এই কেন করলো নার উত্তরটা খুঁজে বের করাটাও ডিরেকশনের মধ্যেই পড়ে। আমি একজনকে ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনটা সে বুঝতে পারছে কিনা, পাশাপাশি সে এই ইনস্ট্রাকশন দ্বারা সে কোনোভাবে উপকৃত হবে কিনা এটা তার কাছে ক্লিয়ার কিনা, এটাও আমাদের ইনস্ট্রাকশনের মধ্যেই পড়ে। সো অ্যাজ এ লিডার আমরা যখন কাউকে ডিরেকশনস দেব বা আমরা যখন কাউকে গাইড করব, কোনো একটা দিক নির্দেশনা দিয়ে কোনো একটা গোলের দিকে নিয়ে যাব, সেটা ওই দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি আমাকে ওই দিক নির্দেশনার দ্বারা সে কিভাবে উপকৃত হবে সেটাও ক্লিয়ার করতে হবে।
যেমন ধরেন আমরা গাড়িতে তো উঠতেই পারি, চিটাগাং যাওয়ার জন্য 600 টাকার বাসেও উঠা যায়, আবার 3000 টাকার বাসেও উঠা যায়। সো একটা মানুষ যে চিন্তা করলো যে আমি তো চিটাগাংই যাব, তাহলে আমার এত কষ্ট করে 2500 টাকা খরচ বেশি করে 3000 টাকা খরচ করে চিটাগাং যাওয়ার দরকার কি? আমি 600 টাকা যে বাসে যাওয়া যায় সেটা দিয়ে উঠি। পৌঁছাবে সে ঠিকই, কিন্তু কতক্ষণ সময়ের মধ্যে পৌঁছাবে, পৌঁছানোর পথে তার যেই ঝক্কি ঝামেলা থাকবে, তার জার্নিটা কমফোর্ট হবে কিনা, এই যে বিষয়গুলো, সেটা যদি তাকে কেউ পরিষ্কার করে দেয় এবং সে যদি চায় যে না আমি খুব কমফোর্টেবল ওয়েতে যেতে চাই, তাহলে কিন্তু সে অতিরিক্ত টাকা খরচ করেও যেতে রাজি হবে। আবার কেউ যদি এটা নাই বুঝে যে সে এইখানে খুব রিল্যাক্স ওয়েতে যেতে পারবে, ঘুমায়া ঘুমায়া যেতে পারবে, চেয়ার কোচ থাকবে, তার শরীরের উপর এক্সট্রা প্রেশার পড়বে না। আবার 3000 টাকার যে বাসের টিকিট আছে সেইটার সাথে রাত্রের খাবার ফ্রি থাকবে এবং ভোরবেলা ঠিক 6টার মধ্যে গিয়ে নামায় দেবে। আর 600 টাকা যে বাসটা আছে সেটা রাত্র 11টায় ঠিকই ছাড়বে, কিন্তু পৌঁছাবে পরের দিন দুপুর 12টায়। সো এই যে বিষয়গুলো, এই পার্থক্যগুলো যদি ধরা না দেওয়া হয়, মানুষ তাহলে কি করবে? ওই দিক নির্দেশনা ফলো করবে না। সো আমরা অনেক সময় এই জায়গাটাতে ভুল করি। এই ভুলটা করা যাবে না। পাশাপাশি গাইডলাইন বা ডিরেকশনসটা ইম্পর্টেন্ট। আমি নিজেকে চিন্তা করতে হবে, আমি ওই গাড়ির ড্রাইভার, আমার গাড়িতে যে কয়জন লোক আছে এই কয়জনকে সঠিক গন্তব্যে নিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব কমপ্লিটলি আমার। এরা সহি সালামতে যাবে, জীবিত অবস্থায় যাবে না মৃত অবস্থায় যাবে, সম্পূর্ণটাই কার উপর নির্ভর করে? ড্রাইভারের উপর নির্ভর করে, ঠিক না? জি ভাইয়া। সো এখন আপনার টিম সাকসেসফুল হবে কিনা, সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে কিনা, এই জিনিসটা সম্পূর্ণরূপে তাহলে আমাদের উপর নির্ভর করতেছে। ঠিক তেমনি ভাবে কোন লক্ষ্যে পৌঁছাইলে আমরা অ্যাকচুয়ালি সাকসেসফুল সেটা ডিসাইড কে করবে তাহলে? ওই গাড়ির যাত্রীরা না ড্রাইভার? কে ডিসাইড করবে বলেন? কথাটা বুঝিনি। ধরেন কোন জায়গায় গিয়ে পৌঁছালে তারা অ্যাকচুয়ালি সাকসেসফুল, তার লক্ষ্য অর্জন হইছে, তার গোল অ্যাচিভ হইছে, সেটা ডিসাইড কে করবে? এটা ড্রাইভার করবে নাকি গাড়ির যাত্রীরা করবে? ভাইয়া ড্রাইভার করবে। উনি যদি ঠিকভাবে নিয়ে যায় তাহলে তো তার বিকজ লক্ষ্য। হ্যাঁ। গাড়ির মধ্যে অনেক যাত্রী আছে যারা জীবনে জি। প্রথমবার হয়তো বা চিটাগাং যাচ্ছে বা কক্সবাজার যাচ্ছে, সে ইভেন রাস্তাও চিনে না যে কোন পথে যেতে হবে। সো সে কমপ্লিটলি ট্রাস্ট করে আছে ড্রাইভারকে। সো ড্রাইভার যদি সঠিক পথে নিয়ে না যায়, তাহলে ওই যেই লোকটা উঠছে গাড়িতে সে অ্যাকচুয়ালি সঠিক পথে পৌঁছাবে না। আমাদের টিমে যারা কাজ করতে আসতেছে, ধরেন আমরা কল সেন্টারের কথা বলি বা সেলস এর কথা বলি, যেটাই বলি না কেন, আমরা যেই জায়গায় কাজ করতে যাই না কেন, আমি ধরেন এইচআর এ কাজ করি বা অ্যাডমিনে কাজ করি, আমার সাথে যে লোকটা কাজ করতে আসতেছে সে হয়তোবা তার লাইফের প্রথম জব এটা করতে আসতেছে। সে কিন্তু তার জন্ম থেকে শিখে আসে নাই কিভাবে কল করতে হয়। নিশ্চয়ই সে শিখে আসে নাই তার পরিবার থেকে যে কিভাবে সেলস এর কাজ করতে হয়। ইনফ্যাক্ট আমাদের ইউনিভার্সিটিও আমাদেরকে কল সেন্টার, কোয়ালিটি, সেলস এগুলো কিছুই শিখায়নি। সো যেই লোকটা আপনার সাথে কাজ করতে আসতেছে এটা তার জীবনের প্রথম জব এবং সে কিন্তু এই বিষয়ে কিছুই জানে না। সো সে তার গোল অ্যাচিভ করতে পারবে কিনা এটা কমপ্লিটলি নির্ভর করতেছে তাকে যে লিড দিচ্ছে, যে লিডার তাকে ডিরেকশন দিচ্ছে, যে তাকে গাইড করছে তার উপরে। সো একটা লিডার এর অন্যতম ইফেক্টিভ কোয়ালিটি যেটা হইতে হবে সেটা হচ্ছে সঠিক দিক নির্দেশনা এবং সেটা সঠিক সময়ে। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। সো আমরা জি ভাইয়া। ডিসিশন মেক করব, ডিসিশন নিব কোথায় আমরা যেতে চাই, কোথায় আমাদের টিমকে আমরা নিয়ে যেতে চাই এবং সেই পথে তাদেরকে কন্টিনিউয়াসলি ফলো করতে হবে যাতে তারা ওই দিকেই যায়। এবং যদি কেউ না যেতে চায় সেক্ষেত্রে কেন যাচ্ছে না রুট কজ আইডেন্টিফাই করে তাকে সেটা ক্লিয়ারও করে দিতে হবে যে ওই পথে যাওয়াটা কেন জরুরি। সো যখন পুরো টিম আপনার ডিরেকশনস ফলো করবে তখনই কিন্তু টিম সাকসেসফুল হয়ে যাবে, নো ম্যাটার হোয়াট। এটা তাদের কোয়ালিটি কি আছে, স্কিল কি আছে, ডাজন্ট ম্যাটার। কত বড় কাজ আপনি মাথায় নিয়ে বসে আছেন এটাও ম্যাটার করে না, আপনার টার্গেট কত বড় সেটাও ম্যাটার করে না। ম্যাটার ইজ পুরো টিম একসাথে একই লক্ষ্যের দিকে যাচ্ছে কিনা। যদি না যেয়ে থাকে তাহলে এই জায়গায় আমাদেরকে কারেকশন করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ আরিফ, হ্যাঁ বলেন।
সরি, একটা ফোন চলে এসেছিল। ওকে, সো আমরা এর পরেরটায় আসি। তারপরেরটা হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, বি অ্যাওয়্যার অফ ডগ, কুকুর হইতে সাবধান। প্রায় অনেক বাড়িতেই থাকে এটা, তাই না? আপনাদের আশেপাশে অনেক বাড়িতেই আছে কুকুর হইতে সাবধান। আমরা এমনি অনেকে আছি কুকুরকে ভয় পাই, ঠিক কিনা? জি ভাইয়া। মানে কুকুর দেখলে তখন আমরা ওই পথে হাঁটতেও চাই না, এরকম অনেকে আছি। কিন্তু কথা হচ্ছে, ফর এক্সাম্পল ধরেন আপনার একটা গেটের মধ্যে লিখা আছে বি অ্যাওয়্যার অফ ডগ, কুকুর হইতে সাবধান। আপনি এটা দেখলেন, তারপরে চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, কুকুর তো যেহেতু বাড়িতে ঢুকতেই হবে, কিছু করার নাই, ম্যানেজ করে নিব। কিন্তু ঢুকতে গিয়ে যদি এই জিনিসটা দেখেন যে দরজা খুলছেন আর এটা চেহারা দেখছেন, কি হবে? ভাইয়া উল্টা দৌড়াবো। আমার মনে হয় না সবাই দৌড়াইতেও পারবে, অনেকে এখানে ফ্রিজ হয়ে যাবে, জমে যাবে শখে। কারণ হচ্ছে গিয়ে তার সর্বোচ্চ প্রত্যাশা কি ছিল, তার সর্বোচ্চ মাইন্ডসেট ছিল যে এখানে যেহেতু লেখা আছে কুকুর হইতে সাবধান, গেট খুললে সর্বোচ্চ একটা কুত্তার চেহারাই দেখতে পাবো, আমরা কুকুরের চেহারাই দেখতে পাবো, অন্য কিছু দেখতে পাওয়ার কথা না। কিন্তু যখন গেট খুলে সে দেখলো যে একটা সিংহের চেহারা, স্বাভাবিকভাবেই সেটা প্রত্যাশাই করে নাই বা সে চিন্তাই করে নাই, সাথে সাথে কি হবে, এমন কোনো কিছু করবে যেটা সে কখনো করার কথা না। লাফ দিবে, দৌড় দিবে, ঝাঁপাবে, বা অনেকে চুপচাপ দাঁড়াই যাবে, মানে লড়তে চড়তে পারবে না, তার শরীর হিম হয়ে যাবে, ঠিক না? সো আনপ্রেডিক্টেবিলিটি এমন একটা জিনিস যেটা পৃথিবীতে কেউ কখনো কাউকে বলে আসতে পারে না। ধরেন এই মুহূর্তে আগামী ১ ঘন্টা পরে কি হতে যাচ্ছে, এটা প্রেডিক্ট করা, অনুমান করতে আমরা অনেকেই পারি, আমরা হয়তো আন্দাজও করতে পারি, কিন্তু সেটা সঠিকভাবে ওই জিনিসটাই ঘটবে এটা এনশিওর পৃথিবীতে কেউ করতে পারে না। আপনাদের মধ্যে কেউ আছেন এটা করতে পারবেন? না ভাইয়া। না ভাইয়া। সো আনপ্রেডিক্টেবিলিটি ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা অ্যাজ এ লিডার রোলে থাকবো, লিড দেব, তখন আমাদেরকে কি করতে হবে, এটার জন্য সবসময় প্রিপেয়ার থাকতে হবে। বিকজ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সো যে কোনো সময় যে কোনো কিছু যদি ঘটে যায়, তখন ম্যানেজ কিভাবে করব, তখন টিমকে সামলাবো কিভাবে, তখন টিমকে সুরক্ষা দেব কিভাবে, প্রোটেক্ট কিভাবে করব, তাদেরকে এক জায়গায় রাখবো কিভাবে, তাদের সেফটি সিকিউরিটি, তাদের যে ড্রিম, তাদের যে গোল, সেগুলোকে ধরে রাখবো কিভাবে। যে কোনো কিছু ঘটতে পারে। ফর এক্সাম্পল ধরেন আমাদের এই যে করোনার কথা যদি আমরা বলি, করোনা পৃথিবীতে শুরু হয়েছে 2019-এর ডিসেম্বর থেকে। সো এই আমাদের দেশে স্টার্ট হলো মার্চে। ৩ মাস পর্যন্ত আমরা বসে, বসে শুধু দেখছি যে কি হচ্ছে, কি হচ্ছে। আমরা চিন্তাও করি নাই যে আমাদের দেশেও এটা কখনো এইভাবে ছড়াই যাবে। হ্যাঁ? সো আমাদের দেশে যখন ছড়াই গেল, আমরা আমাদের যে বিজনেস অর্গানাইজেশন গুলোর কথা আমরা চিন্তা করি, আমরা আপনাদের আশেপাশে অনেকেই অনেক বড়, বড় জব করত। জাস্ট একবার চিন্তা করে দেখেন যে যখন করোনা আসলো, বাংলাদেশের যখন লকডাউন ডিক্লেয়ার করা হইল, ঠিক ওই মুহূর্তে যে নামি দামি প্রতিষ্ঠানগুলোর বড়, বড় সিনিয়র ম্যানেজাররা যারা ছিল, তাদের ক্যারিয়ারের কি ঘটলো? অনুমান করেন তো কি ঘটছে? আপনাদের তো ডেফিনিটলি আশেপাশে এক্সাম্পল আছেই। ঘটছে না যে এরকম যে তার চাকরি নাই মুহূর্তের মধ্যে, ১ মাসের নোটিস পিরিয়ড দিয়ে তাকে বলে দিচ্ছে যে ভাই সরি, প্রতিষ্ঠান সারভাইভ করতে পারতেছে না, আমরা টিকতে পারতেছি না, আপনাকে আমরা কোনোভাবে এফোর্ড করতে পারবো না, আপনার যে স্যালারি রেঞ্জ এটা দিয়ে আমরা আপনাকে পোষাইতে পারবো না এই মুহূর্তে, কারণ আমাদের ব্যবসা নাই। অথবা আমরা এক কাজ করতে পারি, আপনাকে 40% স্যালারি দিতে পারি যদি আপনি রাজি থাকেন কাজ করতে পারেন। যে লোকটা আগে ১ লাখ টাকা স্যালারি পাইতো, সেই লোকটা হঠাৎ করে ৪০,০০০ টাকা স্যালারি পাওয়া শুরু হয়ে গেল। সো আবার অনেকের জব আ নাই হয়ে গেল। মানে মুহূর্তের মধ্যে মানুষগুলো বেকার হয়ে গেল। সো এই যে ঘটনাটা, এটা কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। বাট চিন্তা করে দেখেন যে ওই জায়গায়, ওই মুহূর্তে আমরা যারা আ আনপ্রেডিক্টেবল টাকে ম্যানেজ করতে পারি নাই, তারা হারায় গেছি। এই আনপ্রেডিক্টেবল আনসার্টেন যেই ঘটনা আমাদের সামনে আসলো, সেটাকে যারা আমরা ম্যানেজ করতে পারছি, তখন আমরা কি হইছি? সারভাইভ করতে পারছি। ঠিক কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। সো যেকোনো কিছুর আনপ্রেডিক্টেবল এর ক্ষেত্রে অলওয়েজ থাকতে হবে কি? প্ল্যান বি থাকতে হবে। মাথায় সবসময় অ্যাজ এ লিডার আমাদের মাথায় কি থাকতে হবে? প্ল্যান বি রেডি থাকতে হবে। প্ল্যান এ হচ্ছে যেটা আমাদের গদবাঁধা নিয়ম, যেটা আমরা সবসময় করবই। কিন্তু যদি এটা কোনো কারণে কাজ না করে, তাহলে আমি অল্টারনেটিভ কি করব? আমার হাতে অল্টারনেটিভ সলিউশন কি আছে? সো ধরেন যারা আইটি সেক্টরের সাথে রিলেটেড ছিল, তারা কি করলো? হোম অফিস কনভার্ট করলো। যাদের টেকনোলজিক্যাল স্ট্রেংথ ভালো ছিল, তারা সার্ভিসগুলো বাসা থেকে দেয়া স্টার্ট করলো। এই যে ব্যাপারটা অনেকে ম্যানেজ করে নিল। গভর্নমেন্ট নতুন করে অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করলো, যেখানে তারা ডিজিটালি সার্ভিস দেয়া স্টার্ট করলো মানুষকে। সো এই যে ঘটনাগুলো ঘটলো, কিন্তু যদি এই প্ল্যান বি টা আগে থেকেই রেডি থাকতো,
তাহলে এই হাজার হাজার মানুষ বেকার হয়ে যেত না, তারা অন্য কোনো ভাবে ডাইভার্ট হয়ে যেত। সো এখন ধরেন এখানে আরেকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্ল্যান বি টাইপের, কিন্তু প্ল্যান বি মানে এই না যে এটা আমি আপনাদেরকে বাস্তবে সবসময় করতে বলতেছি। হ্যাঁ, সো উপরের ছবি যেটা দেখাচ্ছি ওটা মিনিং এর জন্য, বাস্তবে করার জন্য না। সো আপনারা ভাইবেন না যে ভাইয়া আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছে ওই কাজ করার জন্য। জাস্ট ফর এক্সাম্পল, আপনার হাতে প্ল্যান বি রেডি আছে কিনা, কোনো কারণে একটা মিস হয়ে গেল, আরেকটা আপনি যাতে কোনোভাবে মিস না করেন, বিকজ আপনাকে সার্ভাইভ করতে হবে, আপনার টিমকে ধরে রাখতে হবে এবং নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছাইতে হবে। তো ধরেন আমাদের যখন ফুটবল ম্যাচ হয়, ফুটবল ম্যাচেও কি 11 জন খেলোয়াড় থাকে, তাই না? 11 জন মাঠে খেলে, গোলকিপার সহ। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য একটা করে অল্টারনেটিভ খেলোয়াড় কিন্তু সাইড বেঞ্চে বসা থাকে। কেন? কারণ যে কোনো মুহূর্তে একটা খেলোয়াড় অসুস্থ হয়ে যেতে পারে, ইনজিউরড হতে পারে, হাত পা ভেঙে যেতে পারে, রক্তাক্ত হতে পারে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যেহেতু খেলার মধ্যে এটা হওয়াটাই স্বাভাবিক। তো যখন কোনো একটা খেলোয়াড় ইনজিউরড হবে, তাকে যাতে ইমিডিয়েটলি রিপ্লেস করা যায়, তার জন্য কিন্তু আগে থেকেই একজনকে সাইড লাইনে বসিয়ে রাখে। এটা ক্রিকেটের ক্ষেত্রেও আছে, পৃথিবীর সমস্ত ধরনের স্পোর্টসেই এটা আছে। কিন্তু জবের ক্ষেত্রে তো আমাদের এই অপরচুনিটি নাই। জবে কি আমরা চাইলে পারবো যে 10টা মানুষকে সাইড লাইনে বসায় রাখলাম, এই মুহূর্তে কোনো বেতন দিলাম না, যখন আমার লোক শর্ট পড়লো অটোমেটিক্যালি তখন আমি তাদেরকে আবার নিয়ে আসলাম? এটা কি করা সম্ভব? যে আমার টিম থেকে আজকে একজন সিক হয়ে গেছে, সাইড লাইনে আমি একজনকে বসায় রাখছিলাম, তাকে আমি আজকে হঠাৎ করে বললাম ফোন দিয়ে যে ঠিক আছে আমার আজকে ইমিডিয়েটলি একজন লোক লাগবে, তুমি এসে জয়েন করো। সো এটা কি পসিবল? আপনার পক্ষে কি সম্ভব হবে আপনার টিমে এটা করা? না ভাইয়া। না ভাইয়া। কোনোভাবে সম্ভব হবে না। সো তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব? আমাদের চ্যালেঞ্জগুলোকে আমরা ওভারকাম কিভাবে করব? আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি যা বলতেছি সেটাই যে হুবহু করতে হবে নট নেসেসারি। ধরে নেন যে আমার কোনো একটা জায়গায় কল সেন্টারে যারা কাজ করতেছি তাদের মধ্যে থেকে কেউ একজন সাডেনলি সিক হয়ে গেল। এখন সে যখন সিক হয়ে গেল, তার যেই আ কাজগুলো ছিল সেটাকে আমি অন্য অন্য কাউকে দিয়ে, মানে যারা এক্সিস্টিং আছে অলরেডি, তাদের মধ্য থেকে কাউকে দিয়ে আমরা এটা করাইতে পারবো কিনা? সো সেইটা হচ্ছে গিয়ে আমার ১ম পরিকল্পনা, প্ল্যান বি। তারপরের প্ল্যান বি এর মধ্যে আরেকটা পরিকল্পনা কি? যে আমরা যতটুকু মানুষ আমাদের কাজে লাগবে, ধরেন আমার এখানে কাজ করার জন্য লাগবে ১০ জন। সো ১০ জনের পরিবর্তে আমি কি করলাম? ১১ জনকে নিয়ে রাখলাম। ১১ জনকে দিয়েই কাজ করাবো। কেন? কারণ হচ্ছে কোনো একটা কারণে যদি একজন সেটা মিস করে, তাহলে বাকি ১০ জনেরটা দিয়ে যাতে আমাদের গোল অ্যাচিভ হয়ে যায়। কোনোভাবে যাতে আমরা গোল মিস না করি। তৃতীয় আরেকটা চিন্তা এভাবে করা যেতে পারে যে আমরা যখন টার্গেটটা সেট করলাম, ধরে নেন আমাদের টার্গেট হলো ৳১,০০,০০০ নিয়ে আসা। সো এই ৳১,০০,০০০ ১০ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকের জন্য ৳১০,০০০ করে হয়। তো এই জায়গাটায় আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে আমি অল্টারনেটিভ ওয়েতে কি করতে পারি? কারণ ১০ জনই 100% সাকসেসফুল নাও হতে পারে। বাট স্টিল যাতে টিম সাকসেসফুল হয়, সেজন্য কি করতে হবে? যে এখান থেকে কিছু মানুষকে আলাদা করতে হবে, যাদের মধ্যে এডিশনাল কোয়ালিটি আছে, কিছু ক্যালিবার আছে, তারা বেটার আমাদের চাইতে অন্যদের তুলনায়। সো তখন তাদেরকে হচ্ছে ইউটিলাইজ করে তাদেরকে কিছু এডিশনাল টার্গেট দিতে হবে যে ঠিক আছে, সবাই ১০,০০০ করে আনতেছে, বাট তোমরা ১৫,০০০ করে নিয়ে আসবা। এতে কি হবে? টার্গেটের যেটা আমাদের ৳১,০০,০০০ টার্গেট, সেখানে আমাদের টার্গেট গিয়ে দাঁড়ালো ৳১,৩০,০০০। সো যখন আমি ৳১,৩০,০০০ জন্য টার্গেটে মুভ করলাম, যাকে আমি ৳১৫,০০০ দিছিলাম, সে হয়তো ৳১৫,০০০ পরিবর্তে ৳১২,০০০ আনতে পারছে। কেউ আবার হয়তো ১৪,০০০ আনতে পারছে। কেউ হয়তো আবার এখানে ১৫,০০০ এর জায়গায় ২০,০০০ আনতে পারছে। আবার যাকে ১০,০০০ দেয়া ছিল, সে হয়তো সেখান থেকে ৮,০০০ বা ৭,০০০ করতে পারছে। সো এভারেজে যখন আমরা টোটালটা হিসাব করলাম, দেখলাম যে আমরা ১,০০,০০০ পার হয়ে গেছি। সো এটা হচ্ছে কি? আনপ্রেডিক্টেবল কে ম্যানেজ করার অল্টারনেটিভ প্ল্যান। ঠিক একইভাবে সেলসের ক্ষেত্রেও আমাদেরকে সেটা মাথায় রাখা যে আমার টিমের প্রত্যেকের এখানে ১০ টা করে সিম সেল করার টার্গেট আছে। সো আমি কি করতে পারি? এখান থেকে কাউকে আমি ২০ টা বলতে পারি যে, "তুমি চিন্তা করো যে তুমি এই মাসে ২০ টা সেলসের টার্গেট নাও।" সো এতে কি হবে? সে ২০ টা করার চেষ্টা করলো। সে হয়তো ২০ টা গিয়ে পারল না। বাট এট লিস্ট ১০ টা কমপ্লিট করার পরে আরো ১০ টা তার হাতে জমলো, যেটা ভবিষ্যতে নেক্সট মান্থে গিয়ে কাজে লাগবে। সো আমরা অনেক সময় যেটা করে ফেলি সেটা হচ্ছে আমরা প্রতিদিনের খাবার প্রতিদিনই খাই, কিন্তু পাশাপাশি বাসায় চাল রাখি যাতে কিনা পরের দিন খেতে পারি। আমাদের কাজের ক্ষেত্রেও সেম একই জিনিসগুলো ম্যানেজ করে নিতে হবে। আনপ্রেডিক্টেবল, আনসার্টেন জিনিসপত্র যেকোনো মুহূর্তে আসতে পারে, এটাকে ধরে রাখার জন্য।
সো আপনারা আরো অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন যে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে। হঠাৎ করে এই মুহূর্তে যদি এসে বলে যে আজকে থেকে আপনার এই প্রজেক্ট বন্ধ, তো তখন আপনি কি করবেন? আপনার এখানে যেই ৬ জন ৭ জন মানুষ কাজ করতেছে বা যেই ১০ জন কাজ করতেছে তাদেরকে কোথায় ইউটিলাইজ করবেন? সো সেই প্ল্যানও মাথায় থাকা লাগবে। তাদেরকে ম্যানেজ করতে পারতে হবে। সো পৃথিবীতে যাই ঘটুক, ১ম ফর্মুলা যেটা ছিল, টিম সাকসেসফুল হইলেই লিডার সাকসেসফুল। সো লিডারের সাকসেস ডিপেন্ড করে টিমের সাকসেসের উপরে। বাকি আর কোনো কিছু দিয়ে লিডারের সাকসেস কেউ মেজার করে না। ওকে? জি ভাইয়া। সো এই ২ টা পয়েন্টে যেই ২ টা আজকে ডিসকাস করলাম আমরা, ডিরেকশনস অ্যান্ড আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, আনসার্টেন সিচুয়েশনস ম্যানেজ করা। এই ২ টাও একটা লিডারের যেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে অন্যতম। এই আনপ্রেডিক্টেবিলিটি ম্যানেজ যারা করতে পারে তারা বড় মানুষ, বড় নেতা হয়ে যায়। আর যারা ম্যানেজ করতে পারে না তারা ঝরে পড়ে যায়। যেমন ধরেন আমি যদি এই চিন্তার দিক থেকে আসি, মার্কেটে এই মুহূর্তে ডমিনেট করছে মোবাইল ফোনের দিক থেকে যদি চিন্তা করেন, স্যামসাং করছে, আইফোন করতেছে, হুয়াই করতেছে, ভিভো করতেছে, এই ধরনের অনেকগুলো ব্র্যান্ড এই মুহূর্তে মার্কেটে ডমিনেট করতেছে। ভিভো, ওপো, শাওমি। সো এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর চাইতে কয়েক হাজার গুণ বেটার কোম্পানির ক্যাপাবিলিটি ছিল হচ্ছে নোকিয়ার। নোকিয়া ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল ফোন মানে ম্যানুফ্যাকচারার ছিল, সেলস কোম্পানি ছিল, যারা পৃথিবীতে একটা সময় ডমিনেট করছে। এবং নোকিয়ার কিছু কিছু হ্যান্ডসেট আছে যেটা ধরেন গ্রিনিচ রেকর্ডে রেকর্ডেড হয়ে আছে যে পৃথিবীর সবচাইতে বেশি ব্যবহৃত হ্যান্ডসেটের সংখ্যা নাম কি যদি বলা হয়, সেখানে বের হবে হয়তো নোকিয়ার কোনো একটা মোবাইল ফোনের নাম। মানে যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ ব্যবহার করছে। শুধু মোবাইল না, যদি কোনো ডিভাইসের কথাও বলা হয়, এই পরিমাণ ল্যাপটপও হয়তো কোনো একটা ব্র্যান্ডের মানুষ ব্যবহার করে নাই যেটা ওই মোবাইল ফোনটা ব্যবহার করছে। সো সেই নোকিয়া কিন্তু আজকে মার্কেট থেকে হারাই গেছে। তাদের কিন্তু ব্যবসার অবস্থা খুবই বাজে এবং নোকিয়া একটা পর্যায়ে গিয়ে অন্য আরেক কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে। আরেক কোম্পানি নোকিয়াকে কিনে নিয়ে গেছে। কেন? বিকজ তারা আনসার্টেইন বা এই যে ডিরেকশনস, এই ২ টা জায়গায় তাদের ভুল ছিল। যেই মুহূর্তে তারা বাটন সেট নিয়ে, ফিচার ফোন নিয়ে বিজনেস করতেছিল, ওই মুহূর্তে তারা অ্যান্ড্রয়েডকে পাত্তা দেয় নাই। তাদের ধারণা ছিল যে ধর অ্যান্ড্রয়েড আর কি হবে, অ্যান্ড্রয়েডে যাব না আমরা, আমরা আমাদেরটাই থাকবো। সো অ্যান্ড্রয়েডে না যাওয়ার পরিণতি হচ্ছে কি আজকে নোকিয়া হারাই গেছে। যদিও এখন তারা অ্যান্ড্রয়েডে আসছে আবার, কিন্তু লাভ হয় নাই, কারণ এর মধ্যে অন্য কেউ এসে মার্কেট দখল করে নিয়ে ফেলছে। তো ঠিক একইভাবে আপনি খুব ভালো একজন লিডার, আপনার মধ্যে অনেক কোয়ালিটি আছে, কিন্তু ওই যে ডিসিশন নেওয়ার জন্য, ডিরেকশন দেওয়ার জন্য আপনাকে যে ডিসিশনটা নিতে হবে, আপনাকে যে আনসার্টেন জিনিসপত্রের জন্য রেডি থাকতে হবে, সেটা ধরেন আপনার মধ্যে নাই। সো কি হবে? আরেকজন আপনার পিছন থেকে এসে সামনে চলে যাবে। সো যদি আপনি এটা না চান, তাহলে আপনাকে এই জিনিসগুলো আপনার মধ্যে তৈরি করতে হবে। আনসার্টেন যে কোনো কিছু আসলে আমরা প্যানিক করি, আমরা ভয় পাই, অস্থির হই। ভয় পাওয়া যাবে না, অস্থিরও হওয়া যাবে না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কি করা যেতে পারে। বিকজ সর্বোচ্চ ক্ষতি কি হতে পারে? আমরা যদি আমাদের জবের কথা চিন্তা করি, ক্যারিয়ারের কথা চিন্তা করি, সর্বোচ্চ ক্ষতি হচ্ছে আপনার চাকরি যাবে। এর বেশি কিছু হবে? না ভাইয়া। সো যখন আপনার এই ক্ষতির পরিমাণের কথা চিন্তা করেন, যদি এটা চান যে না আমি সেটা চাই না, আমার এই ক্ষতিটা হোক, তাহলে সেক্ষেত্রে আমরা ওই ধরনের ডিসিশন মেক করতে হবে। সব ডিসিশনে যে আমরা যা নেই, সকল প্রকার ডিসিশনে যে 100% সাকসেসফুল হয় তা কিন্তু না। আমাদের ডিরেকশনস এর মধ্যেও ভুল হয়। আমরা যখন কোনো গাইডলাইন শেয়ার করি সেখানেও আমাদের ভুল হতে পারে। বাট সেটা যখন ভুল হয় আমরা বুঝতে পারি, ইমিডিয়েটলি টিমকে গিয়ে সরি বলা যে গাইস সরি, বিকজ যেই ইনফরমেশনটা দিছিলাম বা যেই গাইডলাইনটা তোমাদেরকে দিছিলাম এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে না। সো চলো আমরা অন্যভাবে করার চেষ্টা করি। এটাতে লজ্জা শরমের কিছুই নেই। আমরা সরি বলতে ভয় পাই অনেকেই। বাট সরি বলার মানে হচ্ছে কাউকে খুন করা না। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে আজকে সেশনটা শেষ করব। আপনার কোনো একজন আত্মীয় মারা গেছে। ধরেন আপনার চাচা মারা গেছে। এখন চাচাতো ভাইয়ের সাথে যখন দেখা হইছে, তখন আপনি তারে বলতেছেন যে, "আই এম ভেরি সরি ফর ইউর লস। তোমার এই অপূরণীয় ক্ষতিটার জন্য আমি খুবই দুঃখিত।" এই যে সরিটা বললাম, এর মানে কি? আমি তার মানে আপনি কি আপনার চাচাকে তাইলে খুন করছেন? সেটা স্বীকার করতেছেন? ব্যাপারটা কি এরকম? না ভাইয়া। সো আমরা অনেক সময় চিন্তা করি, আমাদের মধ্যে এই ধারণাটা আছে যে আমি সরি বলার মানে হচ্ছে ভুলটা আমি করছি, এটা স্বীকার করে নিলাম। ব্যাপারটা কিন্তু তা না।
সরি শব্দের অর্থ কিন্তু এটা না যে আপনি অন্যায় করছেন। সরি শব্দের মানে হচ্ছে আপনি দুঃখ প্রকাশ করতেছেন। যে ঘটনাটা ঘটতেছে সেটার জন্য আপনি দুঃখিত। আপনি এমপ্যাথি ফিল করতেছেন। আপনার ভিতরে এমপ্যাথি কাজ করতেছে ওই এই বিষয়টাকে নিয়ে। সো সরি বলার মানেই কাউকে খুন করে ফেলা না। সরি বলার মানেই কোনো অন্যায়কে স্বীকার করে নেয়া না। যে আমি এই অন্যায়টা করছি, এটা আমি স্বীকার করে নিলাম, মানে হচ্ছে আমি সরি। ব্যাপারটা তা না। আমার আ আ ধরেন আমরা রাস্তায় হাঁটছি, কারো সাথে ধাক্কা লাগলো। কেউ একজন হয়তো আমাকে পাড়া দিয়ে চলে গেল। আমি উল্টে তাকে সরি বলি। বিকজ আমি তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। ভাই তুমি যে কাজটা করছো এটার জন্য আমি সরি। কারণ এটা সাধারণ ভদ্রলোক করে না। আমার ফিলিংসটা হচ্ছে এটা। আমরা যখন কল সেন্টারে কাজ করতাম, কোনো একজন কাস্টমারের ধরেন টাকা কেটে নিয়ে গেছে। আমাদেরকে ফোন দিয়ে সে বকাঝকা করতেছে। তখন আমি তাকে বলতেছি যে, "খুবই সরি স্যার।" মানে কি আমি টাকা কেটে নিয়ে গেছি? নট নেসেসারি। বাট তার যে টাকাটা কেটে গেছে, সে যে কষ্টটা পাচ্ছে, সেটার জন্য আমি সরি ফিল করতেছি। সো সরি বলতে না চাওয়াটা বোকামি। এটা অনেক সময় অনেকেই চিন্তা করে যে, "আমি তো লিডার, আমি কিভাবে সরি বলি?" আমি সরি বলার মানে হচ্ছে আমি নত হয়ে গেলাম, আমি অন্যায় স্বীকার করে নিলাম। নট নেসেসারি। সো সরি বলার ক্ষেত্রে কখনোই পিছপা হবেন না। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফার্স্ট সে সরি। বিকজ আপনি এটাকে ফিল করতেছেন যে ইয়েস, যে ঘটনাটা ঘটছে এটা সঠিক হয় নাই। এই জিনিসটা হওয়া উচিত হয় নাই। সো এটার জন্য আমি সরি। সো আজকে থেকে মনে থাকবে যে সরির মানে কিন্তু অন্যায় স্বীকার করা না। জি জি ভাইয়া। ভাইয়া। সো কাউকে সরি বলার ক্ষেত্রে কখনোই চিন্তা করবেন না যে আমি যদি ওরে সরি বলি তাইলে আমি নত হয়ে গেলাম। কখনোই সেটা না। ওকে? সো আমরা আজকের সেশন তাহলে শেষ করি। আগামী পরশুদিন শনিবার দিন মর্নিং এ আবার আমরা অ্যাটেন্ড করব। ওকে? ওকে ভাইয়া। ওকে ভাইয়া। আর এখন পর্যন্ত যা, যা আলোচনা হইল এখান থেকে যে লার্নিং গুলো আছে সেগুলো বাস্তব জীবনে এপ্লাই করা শুরু করেন। দেন আমরা স্যাটারডে তে আপনাদের কাছ থেকে এক্সপেরিয়েন্স শুনবো যে কার কি অভিজ্ঞতা হইলো এগুলো এপ্লাই করে নতুন কোনো কিছু কেউ জানতে পারলেন কিনা। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ তাইলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।